বাংলাদেশের রাজনীতিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পক্ষ আওয়ামী লীগ ও বিএনপির কথায় লড়াই থামেনি। আওয়ামী লীগ যেমন বলে আসছে সংবিধানের ভেতর থেকেই নির্বাচন করতে হবে, তেমনি বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকেও পরিষ্কার করে রাখা হয়েছে শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা। বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা এখনো না দিলেও বলে রেখেছে এই নিয়ে সংলাপে না বসলে আন্দোলনে যেতে বাধ্য হবে তাদের দল। নির্বাচন কমিশন তাদের রোড ম্যাপ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার কথা বললেও বিএনপি ও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন সেই সংলাপে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসার সম্ভাবনা কম, কারণ সংবিধান বদলে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার যে দাবি তা সমাধানের এখতিয়ার নাই কমিশনের। কিন্তু যে আওয়ামী লীগ বলে রেখেছে কাউকে ডেকে নির্বাচনে আনবে না তারা, সেই ক্ষমতাসীন দল কেন বিএনপিকে ডেকে তাদের দাবি পূরণে আলোচনায় বসবে? গত 2.5 বছরে আন্দোলনের কোনো চেষ্টাই যে দল সফল করতে পারেনি, হামলা মামলা গ্রেফতারে জর্জরিত হয়ে নামতে পারেনি রাজপথে, কিংবা 1.5 বছরের বেশি সময় ধরে যে দল ঢাকায় কোনো জনসভার অনুমোদন পায়নি, সে দল কি সত্যি আন্দোলন করে সহায়ক সরকারের দাবি পূরণের সম্ভাবনা দেখছে? আর জাতীয় পার্টি প্রধান আগেই বলেছিলেন 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে যেতে প্রস্তুত তিনি। এবার ভারত ঘুরে এসে বলেছেন ভারত সরকারও আছে তার সাথে। সহায়ক সরকারের দাবিটি কি, কেমনই হবে এর গঠন, এসব পরিষ্কার না করে বিএনপি কি ক্রমেই তার দাবি আদায় আর নির্বাচনের প্রস্তুতির সময় হারাচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়েই শুরু করতে চাই, কারণ সম্ভবত গত 2 দিনের মধ্যে আপনি আপনার এক বক্তব্যে সেটা সংবাদ মাধ্যমে শিরোনামও হয়েছে, আপনি বলেছেন যে আপনাদের দলের প্রথম পছন্দ সংলাপ, দ্বিতীয় পছন্দ আন্দোলন। সংলাপের ডাক যদি সরকার না দেয়, সংলাপের উদ্যোগ না দেয়, আপনাদের দ্বিতীয় পছন্দে যেতে হবে। যেতে চাইলেই যেতে পারবেন এমনটা মনে করার কারণ কি? জি, আপনাকে ধন্যবাদ। যারা টেলিভিশনের সামনে আছেন, যেসব দর্শক শ্রোতা, তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। খুব ভালো বলেছেন, পুরোটা আমি শুনলাম। কেউ আসলে যেতে পারে হঠাৎ করে এমন কোনো কথা নাই। যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে 70-এ একেবারেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব বা আওয়ামী লীগ। সেই সময় এত বড় রাজনৈতিক দলও কিন্তু ক্ষমতায় যেতে পারেনি। আমরা তো নির্বাচনে যেতে পারছি না, আর উনি নির্বাচন করেও ক্ষমতায় যেতে পারেননি। বারবার পাকিস্তানিদের সঙ্গে বা সামরিক বাহিনীর সঙ্গে আলোচনায় বসতে হয়েছে। অর্থাৎ তিনি গণতান্ত্রিক যে নির্বাচন, যে সিস্টেম, তিনি সেটা মানতেন, এবং মানতেন বলে সেই সময় বারবার সামরিক কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনার মধ্যে দিয়ে এটা সমস্যার সমাধান করতে চেয়েছেন। এটা আমাদেরই দেশের বা রাজনৈতিক একটা বৈশিষ্ট্য বটে। তো নিকট অতীতের দিকে তাকালে এই আলোচনাটা 90-তেও হয়েছে, কিন্তু মীমাংসা হয়নি। তার আগেও হয়েছে, কিন্তু মীমাংসা হয়নি। আলটিমেট গণঅভ্যুত্থানের দিকে এগোতে হয়েছে। আলোচনা করে তেমন কোনো লাভের উদাহরণ কম হয়নি। 91 নির্বাচনের আগে তো একরকম লাভ হয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা মূল বিষয়, গণতান্ত্রিক রীতিনীতি সিস্টেমে যারা বিশ্বাস করে, বিশেষত যারা চরমপন্থা বা বিপ্লব বিদ্রোহে একটু বাইরে থাকতে চায়, যেটা আমি বলি সমাজতান্ত্রিক রাজনীতির বা কমিউনিজমের প্রশ্নে, অথবা ইসলাম পছন্দ কিছু দল আছে যারা আন্দোলন সংগ্রাম বিদ্রোহের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদের এক ধরনের সিস্টেম। আর এর বাইরে নির্বাচন, আলোচনা, এইগুলোর মধ্যে যারা ক্ষমতায় যেতে চায় বা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে চায়, তাদের ব্যাপারটা ভিন্নতর। কিন্তু এটারও একটা পর্যায়ে আছে। এই আলোচনার মধ্যে দিয়ে যখন এই জিনিসটা শেষ না হয়, তখন কিন্তু স্বাভাবিক কারণেই আন্দোলনে, মানে সরকারকে এক ধরনের বাধ্য করার জন্য আন্দোলনে যাওয়ার প্রশ্ন দেখা দেয়। তো সেই আন্দোলনটা কবে, কখন, কিভাবে হবে সেটা আগাম বলা খুব কঠিন। তবে আমরা স্পষ্ট করে বলি যে বিএনপি যে কয়বার ক্ষমতায় গেছে, 4-5 বার যে ক্ষমতার গেছে, দেশ পরিচালনা করেছে, সে কবে যাচ্ছে ক্ষমতার রাজনীতিতে? প্রথমত নির্বাচনের মধ্য দিয়ে। 90 গণঅভ্যুত্থানে বিএনপির একটি বড় ভূমিকা ছিল। বলা যায় যে ওই সময় আমাদের নেত্রী
যে দেশনেত্রীর শুভদিনে আপসীর নেত্রী হিসাবেও, এটা 86-এ বিএনপি ইলেকশনে যায়নি, যখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি অথবা জামাত, বামপন্থীদের একটা বড় অংশ যায় নাই, বিএনপি 7 দল তারা যায় নাই। ঠিক তেমনি 88-এও বিএনপি ক্ষমতা যায়নি, সেবার আওয়ামী লীগ আবার নির্বাচনে যায়নি, 91-এ গেছে। কিন্তু এই সময়গুলো অর্থাৎ দীর্ঘ 9 বছর আপসীনভাবে আমরা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, একসঙ্গে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। তো এর আগে ভেতরে কিন্তু অনেকগুলো আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি। আপনাদের মাথায় কি একটা কোনো টাইম ফ্রেম আছে যে এর মধ্যে সরকারকে আলোচনায় ডাকতে হবে? সরকারি দল, ক্ষমতাসীন দল তো বলছে যে নির্বাচন কমিশন আলোচনায় শুরু করছে। নির্বাচন কমিশন এবং সরকার এটা ভিন্ন প্রক্রিয়া। যেমন আপনাকে বলি যে একটি প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা সংবিধানে আছে। এটা হলে 2014-র 5 জানুয়ারি যদি এটা হতো তাহলে কিন্তু আর কোনো সমস্যা ছিল না। যেমন গণতান্ত্রিক রীতি এবং সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে আপনি সমাবেশ করতে পারবেন, রাজনৈতিক দল করতে পারবেন, মিছিল করতে পারবেন, কিন্তু এই সংবিধানে লেখা আছে যে সংবিধানে দেশ এখন চালানো হচ্ছে, এটা আওয়ামী লীগ মানছে না এখন যেটা আছে। নির্বাচন কমিশনের আলোচনা থেকে খুব বেশি আশাবাদী নন? না, আমি নির্বাচন কমিশন এই দেশের যে ক্ষমতা সেটা তারা এক্সারসাইজ করার ক্ষমতা রাখে না। মানে ধারাবাহিকভাবে এই পর্যন্ত যে নির্বাচন কমিশন আছে তারা এইভাবে, যেটা ভারতের নির্বাচন কমিশনের যে ক্ষমতা, আমাদের এখানে নির্বাচন ক্ষমতা খুব একটা কম না। ওখানকার রাষ্ট্রপতির যে ভূমিকা, এখানকার রাষ্ট্রপতি এবং তাদের যে কর্মপন্থা এবং খুব কম না, একই। কারণ ভারতীয় সংবিধানের সঙ্গে বা গণতান্ত্রিক দেশগুলোর সংবিধানের সঙ্গে আমাদের সংবিধান কিন্তু খুব একটা ভিন্নতা। তারা ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারবে কিনা সেখানে আপনার সন্দেহ? সেই জায়গাটায় আমি আবারও আপনার কাছে আসবো পরে জানতে যে দ্বিতীয় পছন্দে যাওয়ার পথটা খুব সহজ বলে মনে করেন কিনা, দ্বিতীয় পছন্দে যাওয়াটা কি করে সম্ভব হবে? এটা আমাদের জন্য একেবারেই নতুন কিছু না। বিএনপি একটা সরকার যেটা সামরিক সরকার, সেটার পতন ঘটাতে সময় নিচ্ছে 9 বছর। অর্থাৎ এটা এই সরকারের পতন ঘটনা, এটা আমার জন্য দ্বিতীয় ঘটনা ঘটবে যদি আন্দোলন। একদম পরিষ্কার এখন। আব্দুল ওয়াদুদ দারা এমপি, এই বিষয়টি আমি মানে আপনারা যদি সংলাপের পথে না হাঁটেন তাহলে তো আসলে আরেকটা ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি, সংঘাত অনিবার্য হয়ে উঠছে। ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ বিজ্ঞ আলোচক আপনাকে সহ। আসলে দুদু ভাই যেভাবে বিশ্লেষণ করলো, উনি একটি রাজনৈতিক দলের কর্মী, আমি আরেকটি রাজনৈতিক দলের কর্মী, দুজনই বাংলাদেশের প্রেক্ষাপটের আবহাওয়াতে রাজনীতি করি। মূল বিষয়টি হলো বাংলাদেশে আমাদের রাজনৈতিক দলগুলো কেন্দ্রীভূত হয় আসলে ছোট বড় যে যার মতো নিয়ে ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল। পৃথিবীতেই হয়, সব জায়গাতেই হয়, যারা রাজনীতি করে তারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এমনটি স্বাভাবিক। বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু অনেকটাই অন্যদের সাথে মিলবে না। যদিও আমাদের দেশে স্বাধীনতা উত্তর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে একটি সুন্দর সংবিধান রচিত হয়েছিল যার মাধ্যমে দেশটি পরিচালিত হবে, কিন্তু এটিকে সময়ে সময়ে নানাভাবে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোতে গিয়ে সংবিধানের যে স্বকীয়তা সেটা অনেকখানি লুজ হয়েছে। শুধু যে অন্য করেছে আমরা করিনি এমন দাবি আমি করব না। আমরাও হয়তো প্রয়োজনে অনেক ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের কল্যাণ চিন্তা করে করেছি, কিন্তু কেউই কখনো সার্বিকভাবে এটিকে সবসময় সমানভাবে মানতে চাইনি। যখন সরকারে থাকি আমরা তখন একভাবে কথা বলি, যখনই সরকার থেকে চলে যায় তখন আরেকভাবে কথা বলি। যেমন বিএনপির জন্য প্রযোজ্য, আমাদের জন্য হয়তোবা এখন প্রযোজ্য হবে বলে অনেকেই বলছে। আমি শেষ করে নিই, আমি শেষ করে নিই। সেটি হলো যে আমরা যখন 2008 সালে বিএনপির 2001 থেকে 6 অথবা তত্ত্বাবধায়ক সরকারের সেই সময়ের কথাগুলো আমি আর রিপিট করব না, আমরা সকলেই জানি সর্বশেষ যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হলো ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, সেটি হলো বিএনপি রাজনৈতিকভাবে যে কাজটি করতে পারত সেটি হলো 2014 সালে যে নির্বাচনটা অপরিহার্য ছিল সংবিধান রক্ষার জন্য, দেশ পরিচালনার জন্য অবশ্যই 5 বছর অন্তর একটি নির্বাচন হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনো সময় কোনো নির্বাচনেকেই কোনোভাবে কুক্ষিগত করে অন্য দলকে বিতাড়িত করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চিন্তা অথবা নির্বাচনকে অনেক ধরনের প্রশ্নমুখী করার চেষ্টা করেন নাই।
96 থেকে 1 সাল আপনি দেখুন, যখন আমরা ক্ষমতা শেষ হয়ে গেল আমরা কিন্তু দিয়ে চলে গেলাম, কিন্তু 1 থেকে 6 সাল যখনই আসলো বিএনপি আবারও তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র শুরু করলো, যেটি দেশের মানুষ মানলো না, তো বাধ্য হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার আসলো, তারপরে নিরঙ্কুশ সংঘর্ষে আমরা ক্ষমতায় আসলাম। আমরা ক্ষমতায় আসার পরে লক্ষ্য করে দেখলাম যে বিষয়টি নিয়ে এতদিন রাষ্ট্র পরিচালনা হলো তত্ত্বাবধায়ক সরকার, সে তত্ত্বাবধায়ক সরকারও তো সব দিক থেকে ঠিক নয়, কারণ একেও তো নষ্ট করার পায়তারা করা হলো। তখন না, আমি বলি এখন বিএনপি বলছে, আমি বলছি সেই সময় আমরা বিএনপিকে আমন্ত্রণ করলাম যে আপনারা সংসদে আছেন, আসেন আমরা এই একটি অবাস্তব জায়গা থেকে সরে বাস্তবতার দিকে আসি, গোটা পৃথিবী যেভাবে চলছে আমরা সেই দিকে সামিল হই, সংবিধানকে আমরা ওই জায়গা থেকে সরে এসে সংশোধন করি। বিএনপি কয়েকটি আলোচনায় অংশগ্রহণ করলো, সংসদেও দু একদিন কথা বললো, কিন্তু হঠাৎ করে তখন তারা ভাবলো যে আমরা যদি ওই পথে ফিরে যাই তাহলে তো সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে, তাহলে ওই পথটা, আমার ধারণা যেটা, ওই পথটা আপাতত আমরা যাব না, আওয়ামী লীগের দোষটা চাপিয়ে দিই। কিন্তু আওয়ামী লীগ তো দেশের রাষ্ট্র পরিচালনার জন্য সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে এবং জনগণের কল্যাণে সে ওই অস্বস্তিকর একটি পরিস্থিতি থেকে স্বস্তিকর একটি জায়গায় আনার জন্য সংবিধান সংশোধন করলো। করার পরে 2014 সালের নির্বাচনের আগে বিএনপি 13 সালেই এসে শুরু করলো যে যদি নির্বাচনে আমরা যাই, আমরা এমন কোনো ভালো কাজ করি না যে জনগণ আমাকে ভোট দিবে। আর আওয়ামী লীগ তখন কি করলো, বিএনপি 2001 থেকে 6 সালের যে অরাজনৈতিক পরিস্থিতিকে সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছিল, আওয়ামী লীগ সেগুলো খণ্ডন করলো, করে বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে নিয়ে গেল। তখন যখন উন্নয়ন হচ্ছে বাংলাদেশে, তখন বিএনপি ভাবলো যে নিশ্চয়ই জনগণ আমাদেরকে আর দেবে না। 13 সালে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করলো যেন নির্বাচন বানচাল করা যায়, এবং তখন আমরা কাজও করেছিলাম। আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার যখন করছি, তখন আমার ধারণা, আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে, বিএনপি ওগুলোকে বাধাগ্রস্ত করার জন্যই একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে এই পোড়াও জ্বালাও করে যেন ভোট আর না করতে হয়, যেন তেন প্রকারে। এবার তারা কি করে নির্বাচনে আসবে সেই বিষয়ে যদি আপনারা কোনো উদ্যোগ না নেন, তাহলে তো সেই আপনার ভাষায় সেই অস্বস্তিকর পরিস্থিতি আবার হবে। এখন কোনো অস্বস্তিকর পরিস্থিতি নাই, এখন কোনো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম নাই, এখন কোনো ওই যে ওনারা যেটা বলছে কি বলে সহায়ক সরকার সিস্টেম নাই, তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ছিল না, সহায়ক সরকার সিস্টেম ছিল না, কিন্তু আপনাদের সরকারকেই তো নানাভাবে মানে একটা বিপর্যয়কর অবস্থায় ফেলেছে। বিপর্যয়কর অবস্থার মধ্যে ফেলেছে। অসহিষ্ণুত করতে আপনি একাই যথেষ্ট, এখানে আমাদের 7 জনের মধ্যে। আপনি যদি এখন অ্যারোগেন্ট হয়ে যান, আপনাকে সামলানো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়বো। এটা তো ব্যক্তি ডিপেন্ড করে, আর আপনাকে বুঝতে হবে এই পরিবেশটা আমি নষ্ট করবো কিনা, আমার স্বার্থে, আপনার স্বার্থে আপনি করবেন কিনা। বিএনপি তেমনটাই করেছিল, তাদের স্বার্থে গোটা দেশকে একটু অস্বস্তিকর পরিস্থিতি ফেলেছিল, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা উত্তরণ করে বাংলাদেশকে এখন আবার সাবেক জায়গায় নিয়ে গেছে, উন্নয়নের জায়গায়। তার স্বার্থে সেটা করবেই বা না, সেটাই আমি জানতে চাইবো। এরপরে আপনার কাছে যখন আসবো, যেমন শামসুজ্জামান দুদুর কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ কোন স্বার্থে তাদেরকে আলোচনায় ডাকবে। কিন্তু এটিও তাজ রহমান, আপনি কি একটা সংঘাতময় ভবিষ্যৎ দেখছেন, মানে আশু ভবিষ্যৎ দেখছেন, নাকি আপনাদের নেতা তো খুব মানে খোশ মেজাজে ঘুরে এসেছেন এবং তিনি খুব খুশি হয়ে সব সমর্থকদের জানান দিয়েছেন যে ভারত আছে, 300 আসনে তিনি নির্বাচন করবেন তার সাথে। ভারতের কাছ থেকে কি ধরনের ইঙ্গিত পাওয়া গেছে, মানে নির্বাচনটা হয়ে যাবে? থ্যাংক ইউ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা আজকের প্রোগ্রাম দেখছেন, আমার সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ। দেখেন, আমাদের নেতা ভারত সফর করেছেন। ভারত তো সফর সবাই করে, সবই ভারতের সাথে। ভারত একটা বন্ধুপ্রতিম দেশ, পার্শ্ববর্তী দেশ। এখানে গেছেন, একটু সফর করে আসছেন আমার নেতা। সেই সফর করে এসে বলেছেন যে বন্ধু হিসাবে ভারত আমাদের সাথে আছে, একজন বন্ধু আমাদের সাথে আছে। বন্ধু আমাদের সাথে থাকা মানে বন্ধু আমাদের সাথে আছে। আমরা যদি ভালো কাজ আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি, দেশের জনগণ না, মানে ভারতও আমাদের মানে সাথে আছে। 300 আসনে আমরা প্রার্থী দেব এবং আমাদেরকে ক্ষমতায় দেখতে চাই জাতীয় পার্টি। 300 আসনে সিটে আমরা নমিনেশন দেওয়ার জন্য অনেক আগে থেকে আপনাকে, আপনি তো জানেন, অনেক আগে থেকে সেটা আমাদের প্রস্তুতি, আমাদের লাস্ট প্রেসিডেন্ট মিটিংও সেটা সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ বিএনপির পরিবর্তে যে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়, এখন আমাদের দল হিসাবে, আমাদের দলের চেয়ারম্যান হিসাবে আমার চেয়ারম্যান বলেছেন যে আমরাও আগামী দিনে ক্ষমতায় যাব। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভিশন থাকে যে ক্ষমতায় যেতে হবে। তো আমাদের দলের চাওয়াটা ক্ষমতায় যাওয়াটা, এটা কোনো রাজনৈতিক দল হিসেবে আমাদের কোনো দোষ না। আমাদের নেতা চাচ্ছেন যে আমরা আগামী দিনে ক্ষমতায় যাব। আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত আমাদের বন্ধু হিসেবে আমাদের সাথে আছে, কিন্তু ওরা ক্ষমতায় বসিয়ে দিবে না। ক্ষমতায় বসে থাকার জন্য নির্বাচন দিয়ে যেতে হবে। নির্বাচনটা না বিএনপি ছাড়া হবে? না, বিএনপি সহ নির্বাচন হবে না, বিএনপি ছাড়া সেটা জাতীয় পার্টি কিন্তু আনসার দিতে পারবে না। আমার দলের চেয়ারম্যান সেটা আনসার দিতে পারবেন না। এটা বিএনপি নির্বাচনে যাবে, সেটা তাদের ব্যক্তিগত দলের সিদ্ধান্ত,
নির্বাচন করবে তাদের সিদ্ধান্ত। তবে আমরা চাই সবার অংশগ্রহণে একটা নির্বাচন হোক, যেটা আমাদের দলের চেয়ারম্যান বলে আসছেন, বারবার বলছেন যে সবাই যদি আসে, একসাথে মিলে যদি আমরা নির্বাচন করি আগামী দিনে, তাহলে দেশ একটা ভালো জায়গায় যেতে পারবে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, আমরা চাচ্ছি না বিএনপি যে নির্বাচনে আসুক না, কিন্তু আসবে কি করে না আসবে কি করে সেটা নির্বাচন কমিশন দেখবে। সেখানে যদি সরকারের ভূমিকা থাকে সরকারও সেটা দেখবে। আমরা বিরোধী দলে আছি, বিরোধী দল থেকে আমাদের দাবি যেগুলা, দেশের দাবি যেগুলা, আমরা সেগুলো ধরে উঠেছি। আমরা কিন্তু বিএনপির দাবিটা কিন্তু করতে পারবো না, সেটা আপনিও জানেন। বিএনপির দাবিটা তাদেরই করতে হবে, বাট আমাদের দাবিটা হবে সবার অংশগ্রহণে, ফ্রি ফেয়ার এক্সক্লুসিভ একটা ইলেকশন যদি হয়, সব অংশগ্রহণ করে, তাতে দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল, আপনার জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল। এখন যদি বিএনপি না আসে, পর আমি আপনার কাছে যখন আবার ফিরবো তখন আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে আসলে অংশগ্রহণমূলক নির্বাচন কি আলোচনার মাধ্যমে হবে নাকি আন্দোলন হবে? একটা অস্থিতিশীল পরিস্থিতি আবারও সামনে আছে। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। শামসুজ্জামান দুদু, প্রথমে আপনার কাছে যেতে চাই যে মানে আওয়ামী লীগ আপনাদের ডেকে আলোচনায় বসবে, এই প্রত্যাশাটা কেন করছেন আপনারা? মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আপনি সকলে, আপনাদের সকল নেতারা বলছেন যে আলোচনায় বসা দরকার। আর সহায়ক সরকারটা কি নিয়ে আলোচনায় বসবে আওয়ামী লীগ? দুটি প্রসঙ্গ, একটা হচ্ছে কেন আলোচনা করবে, আরেকটা সহায়ক সরকারটা কি। তো কেন ডাকবে এটা বলি, যে আওয়ামী লীগ ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একটি রাজনৈতিক দল বা নেতৃত্ব বলে তারা প্রায়শই দাবি করেন, এবং এটা সত্য। তো ৭১ সালে যারা যুদ্ধ করেছে তারা গণতন্ত্র মানে, ৭১ সালে যারা যুদ্ধ করেছেন তারা ভালো কিছু চায়। ৭১ সালে যারা যুদ্ধ করেছে অন্যের অধিকারটা তারা স্বীকৃতি দিয়েছে, এটা তোদের মনের গভীরে আছে। একটা ন্যায্য আচরণ, একটা মহানুভবতা আশা করছেন আপনারা আওয়ামী তো লীগের। স্বাভাবিক কারণে এই আওয়ামী লীগ যদি ৭১-এর আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হবে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে, তারা একটা ভালো কিছু করতে চাবে। আর আমাদের একজন দর্শক আক্কাস কাজী আপনার জন্য লিখছেন যে বিএনপির জানা দরকার যে আওয়ামী লীগ এখন যা বলছে করবে ঠিক উল্টো আবার একটা পাতানো নির্বাচন হবে, মানে এরকম একটা আশঙ্কাও তো বোধহয় এটা আছে। মানুষের হয়তো 2014 5 জানুয়ারির যে ঘটনা, সেই ঘটনার ভিতর দিয়ে তারা হয়তো এটা মনে করছে। আর আমার কাছে মনে করার বিষয়টি হচ্ছে যে একবার ভালো কাজ করলে বারবার সে, একবার খারাপ কাজ করলে সে বারবার খারাপ কাজের মধ্যে যাবে, এমনটি নাও হতে পারে। এই যে একটা বিশ্বাস রাখছেন আপনারা, এই প্রত্যাশা থেকে তার কাছে আশা করা যে সে আলোচনায় বসবে, তার মানে এই নয় যেটা হবেই, নাও হতে পারে। যদি না হয় তখন কি হবে? তখন তার সঙ্গে বিষয়টা এমন যে সে যাতে এই কাজটি করে সেই প্রেক্ষাপটটা রচনা করা। অর্থাৎ যেরকম ওই যে প্রথমে আমি শুরু করার সময় বললাম যে 70 ইলেকশনটা কিন্তু প্রত্যাশা যে আওয়ামী লীগ বা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যদি যেতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এবং পাকিস্তানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশা থেকে 70 ইলেকশন করা। কিন্তু ঘটনা তো তা দাঁড়ায়নি। অর্থাৎ ইলেকশনে জিতছে, ইলেকশনে ব্রুট মেজরিটি পাইছে, কিন্তু পাকিস্তানে তার কাছে ক্ষমতা দেয়নি। তখন কি হলো আমরা সবাই জানি, যুদ্ধ লেগে গেল। যুদ্ধটা কিন্তু বাঙালিরা করতে চায়নি, যেখানে করতে চায়নি বলে কিন্তু ইলেকশনটা করেছিল। কিন্তু পাকিস্তানিরা প্রমাণ করতে চেয়েছে যে না, বাঙালিরা যুদ্ধ করার জন্য। আমি যদি ওবায়দুল কাদেরের কথা দিয়ে আপনাকে প্রশ্নটি করি যে মানে ওবায়দুল কাদের বলেছেন যে 8 বছরে যে দল 8 বার নামতে পারেনি রাজপথে, এবং আপনারা হামলা মামলা গ্রেফতার গুমের কথা তো সব সময় বলেন, এখন কি করে নামবেন? আমরা সামরিক কোনো দল না, আমরা কোনো ফ্যাসিস্ট দল না, আমরা কোনো অস্ত্রধারীদের দল না, আমরা গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল। আমরা লড়াই করছি ফ্যাসিস্ট একটি সরকারের বিরুদ্ধে, যার কাছে বৈধ অবৈধ প্রায় 8 ধরনের অস্ত্র আছে, তাদের বিরুদ্ধে। গণতান্ত্রিক আন্দোলনটাকে আপনার শুধু হাতে করতে হবে, এবং এটি মহাত্মা গান্ধী দেখিয়েছে, এটি শেখ মুজিব দেখিয়েছে। পরিষ্কার সহায়ক সরকার কি? আপনি এই প্রথম প্রশ্নটা শেষ করে দিই, তো আপনি ওই লড়াইটা করতে হবেন। ঢাল নেই তলার নেই, একটা বাংলা কথা আছে, নিধিরাম সর্দার। সেই জায়গার অবস্থান থেকে আপনাকে অবৈধ শাসন, অবৈধ ক্ষমতা, অবৈধ সরকারের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে, যাদের ক্ষমতার উৎস হচ্ছে অস্ত্র এবং গুন্ডামি এবং মিথ্যাচার। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর রূপরেখাটার যেটা কথা বললেন সহায়ক সরকারটা, প্রধান বিষয়টি হচ্ছে দলীয় সরকার না, এই দলীয় সরকারের বাইরে একটি সরকারের মধ্য দিয়ে সকলে ইলেকশন করা, সেই ইলেকশনটা সকল দলে অংশগ্রহণ করা। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বক্তব্যটা হচ্ছে যে সংবিধানের আওতায়। তো
তো আমাদের সবসময় সংবিধান ছিল, আমাদের স্বাধীনতা সংবিধানের আওতায় আসেনি। আমাদের ভালো যা কিছু এই দেশে হয়েছে, যেমন 90 ফর্মুলাটাকে আপনারা আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশা করছেন? না, আওয়ামী লীগের কাছে প্রত্যাশা, আলোচনার মধ্য দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের কাছে প্রত্যাশাটা, আপনারাও তো একটা ফর্মুলা দেবেন নিশ্চয়ই। আমরাই তো সহায়ক সরকারের কথা বলছি, এবং আমাদের নেত্রী ফিরে আসলে এই সরকারের প্রস্তাবটা যেমনটা আমরা দিয়েছিলাম নির্বাচন কমিশনের সময় আলোচনার ভিত্তি হিসাবে, আমরা সেটাও করব। একটু অপেক্ষা করলে সেটা দিব। যেমন আমি আসবো আবার আপনার কাছে। আব্দুল ওয়াদুদ দারা এমপি, আজকের আলোচনার বিষয় যেহেতু বিএনপি কি করবে, দর্শক লিখছেন, রিপন খান নামে একজন দর্শক লিখছেন যে আওয়ামী লীগ কি করে আবার জনগণের আস্থা ফিরে পাবে, সেটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। আপনি মনে করেন, আপনার এলাকায় আপনি যান, আপনি কি মনে করেন যে বিএনপি কে নির্বাচনে না আনতে পারলে জনগণ আসলে আস্থায় রাখবে, বা জনগণের আপনাদের প্রতি যে আস্থা আছে, বা অনেক দর্শক যে মনে করছেন আস্থা কমছে, সেটা কি হবে আসলে? আসলে দেখেন, জনগণের আস্থা কমছে না বাড়ছে, এটার মাপকাঠি কিন্তু নির্বাচন। সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে, কারণ আপনার পারসেপশন, আমার পারসেপশন, আমরা পারসেপশনে কথা বলতে পারি, স্পেকুলেট করতে পারি, কিন্তু মূল বিষয়টি হলো তো এই স্পেকুলেট এবং পারসেপশন দিয়ে তো ক্ষমতার পরিবর্তন হয় না, হয় নির্বাচন। তো নির্বাচনের সময় বোঝা যাবে যে জনগণের আস্থা কার প্রতি আছে না নাই, সেটি তো দর্শক নিজে হয়তো বুঝতে পারছে। আর এমনটি ধারণা আমাদের মতো দেশে, তৃতীয় বিশ্বের দেশে, যে দলটি সরকারে আসে, কারণ এখানে আমাদের অনেক ধরনের সমস্যা নিয়ে আমাদের সরকারগুলোকে যাত্রা শুরু করতে হয়। যে দেশে আপনার 75 সালের মতো নির্মম ঘটনা ঘটে, 90 সালের মতন একটি বিশাল চক্রবুজ্জকে ভাঙতে হয় জনগণকে, সে দেশে দুদুভাই যে কথাটা বলছিল 1970 সাল 2017 সালের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। 1970 সালের মানুষের যে মানসিকতা, এই বাংলাদেশের মানসিকতা, 2017 সালে এসে সেই মানসিকতার হয় নিশ্চয়ই কোনো পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। 1970 সালের মানুষ অনেকে বেঁচে নেই, আবার 2017 সালের অনেক মানুষ তারা উজ্জীবিত কাজ করছে। তো জননেত্রী শেখ হাসিনা সেগুলো নিয়ে একটু সম্মিলন করে বাংলাদেশকে, আসলে বাংলাদেশের মানুষের প্রধান সমস্যাটা কি? বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা হলো তাদের 5টি মৌলিক সমস্যার ব্যাপক সমস্যা ছিল, সেগুলো থেকে আগে মুক্তি দেওয়া। গণতন্ত্র তো নিশ্চয়ই হবে, আপনি অনেক গণতন্ত্র দিলেন, কিন্তু প্রতি বছর হাজার হাজার মানুষ না খেয়ে মরে যাচ্ছে, প্রতি বছর হাজার হাজার মানুষ শিক্ষা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। আমার অনেক গণতন্ত্র আছে, সেটি আগে নাকি আগে লাখ লাখ মানুষকে বাঁচিয়ে গণতন্ত্র, আমি সীমিতের কথা বলবো না, অবশ্যই গণতন্ত্র থাকবে, কিন্তু গণতন্ত্রকে শুধু আমার আপনার মুখের কথার মধ্যে গণতন্ত্র প্র্যাকটিক্যাল গণতন্ত্র আমি বলছি না, আমি স্পষ্ট করে বলছি যে আপনি অনেক গণতন্ত্র আছে, অনেক গণতন্ত্রের কথা বলেছেন। আমি বলি 75 সালে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে কেউ এগিয়ে আসে না, আলবদুল আরশাদ রাজাকারদের বিচার করতে কেউ এগিয়ে আসে না। অনেক গণতন্ত্র আপনি দিলেন, অনেক অর্থনৈতিক প্রবৃদ্ধি দিচ্ছেন, কিন্তু লোক না খেয়ে মরে যায়, স্বাস্থ্য পায় না, চিকিৎসা পায় না, মানুষের শিক্ষা হয় না, কুশিক্ষা জর্জরিত, কুধর্মে জর্জরিত হয়ে আমরা অন্ধ হয়ে যায়। সেটি বেটার নাকি গণতন্ত্র আমার আর আপনার টেবিলের আলোচনাকে প্র্যাকটিক্যালি? শেখ হাসিনা গণতন্ত্রকে প্র্যাকটিস করাচ্ছে প্র্যাকটিক্যালি, যে এই গণতন্ত্র দিয়ে মানুষের কল্যাণ হয়, এই গণতন্ত্রে মানুষ শিক্ষা পায়, এই গণতন্ত্রে মানুষের প্রতিদিনের চর্চা আরো ত্বরান্বিত হয়। এখন আমি কথা বলি, সেটা হলো আমি যে দেশে পলিটিক্স করি, আপনি সে দেশে সাংবাদিকতা করেন, দুদুভাই সেই দেশের মানুষ, আমরা সে দেশের মানুষ। এই দেশটাকে কথা বলছেন, তার বিপরীতে বলবার আসলে আমার অনেক কিছু ছিল। না, আপনি বলবেন, নিঃসন্দেহে বলবেন, কেন বলবেন, আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। আমি বলি সেটি হলো বৈপরীত্য কোথায় নাই, কিন্তু কোথায় বৈপরীত্য নাই? আপনার ভাষায় এই কল্যাণ, এই উন্নয়ন করবার কারণে ভোট কম দিতে পারলেও চলবে মানুষের? নো, আমি না, আপনি ওইভাবে নিচ্ছেন কেন? আমি বলছি সেটা তো নিশ্চয়ই নয়, সেটা নিশ্চয়ই নয়, কিন্তু আপনি যে গণতন্ত্রের কথা অবতারণা করছেন, যে শুধুই গণতন্ত্র থাকবে আর কিছু থাকবে না, একমাত্রই যে নির্বাচন কি বলে সহায়ক সরকার অধীনে হলেই গণতন্ত্র প্রস্ফুটিত হবে, আপনার গণতান্ত্রিক চেতনা নাই, আমার গণতান্ত্রিক মানসিকতা নাই। আপনি যতই নির্বাচন, আপনি স্বচ্ছতার কথা বলেন, গণতন্ত্র আসবে? কখনোই আসবে না। আর কোন গণতন্ত্রই শুধু একটা নির্বাচন কেন্দ্রিক মানুষের মানুষ কাঠামো ঠিক করতে পারে না। আমি মনে করি আগে আমাদের মানুষ কাঠামোতে হাত দেওয়া উচিত, যে আমি কালকে কি করেছিলাম, আর কি করছি এবং আগামী থেকে করব। শেখ হাসিনা কিন্তু কতগুলো ভীষণ জাতির সামনে সেট করেছে। আমাদের এই জাতিকে আপনাকে প্রশ্ন করছেন, এই প্রশ্ন পুরনো প্রশ্ন, অসংখ্যবার নিশ্চয়ই আপনারা উত্তর দিয়েছেন, আপনি উত্তর দিয়েছেন, সংবিধান কি মানুষের জন্য না মানুষ সংবিধানের জন্য? মানে এই যে আপনি বললেন যে সকল রাজনৈতিক দলই অবশ্যই মানুষ সংবিধানের জন্য সংবিধান পরিবর্তন করেছে, হঠাৎ এত অপরিবর্তনীয় হয়ে উঠলো কেন সংবিধান? এই অপরিবর্তনীয় হওয়ার পিছনে কতগুলো নিশ্চয়ই রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক কারণ থাকতে পারে, এমনটি ভাবতে হবে। যদি আজকে বিএনপি যে কথাটি বলছে, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপি তো একবার চিন্তা করেনি যে আরেকটি বিরোধী দলকে আরেকটি সুযোগ দিতে হবে। আমি যে কাজটি করলাম না,
আপনি সেই কাজটি আমার কাছ থেকে এত দ্রুত আশা করেন কেন? নিশ্চয়ই আমার সম্বিত আসুক না, আপনি কতটুকু আমার হয়ে কাজ করবেন, আমি কতটুকু আপনার হয়ে কাজ করব, তখন একটি আলাপ কেন, আরো আলোচনা হতে পারে। কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তেই যে আপনাকে এই পরিবর্তন আনতে হবে, এটি বা আপনি আমার কাছে আশা করেন কেন? আপনি যে কাজটি আমার জন্য কখনোই চিন্তা করেন নাই। এটি তাজুর রহমান মানে এক রকমের অপেক্ষা, ব্রেকে যাবেন না মানে আব্দুল ওয়াদুদ দ্বারা এমপির কথা যদি বুঝে থাকি ঠিক, তাহলে আওয়ামী লীগও কি একরকম অপেক্ষা করছে যে কি হয় আগামীতে, মানে সম্বিত ফিরতে। দেখেন, আমি একটু দুজন আপনার ইয়ের সাথে একটু বলি। এই দেশের 46 ইয়ার্সের মধ্যে আওয়ামী লীগ বিএনপি 17-18 বছর ক্ষমতায়, আমরা 9 বছর ছিলাম, বাকিটা 2 বছর ছিলেন মইনু আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং 3-6 মাস। এই যে সমাধানগুলা, এটা এখন থেকে শুরু হয় নাই, এই সমস্যাগুলা সমাধান কিন্তু সব সময় ছিল। এই 46 ইয়ার্সে কিন্তু আমরা প্রতিটা নির্বাচন যখন শুরু হয় এই ঝামেলা হয়, বিরোধী পক্ষ থেকে বলা হয় আমরা এই নির্বাচন কমিশনের এটা মানবো না, এটা বিএনপি যখন ক্ষমতায় থাকে আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিএনপি বলে, জাতীয় পার্টি ক্ষমতায় যখন থাকে তখন এরা একমাত্র মানে 2001-এ কোনো ঝামেলা ছাড়া একটা নির্বাচন হয়ে গেছে আমাদের। কিন্তু নির্বাচন যাই হোক না কেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রত্যেকটি, কারণ যারা নির্বাচনে হেরেছেন বলেছেন নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, যারা জিতেছেন বলেছেন বিপুল মার্জিনাল নিয়ে আসছে। আমাদের এই সমাধানটা করতে হলে, যেটা আমি দুদুভাই সূত্র ধরে বলি, ইন্ডিয়ার নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কিন্তু সাংবিধানিক ক্ষমতার অধিকারী। আমাদের নির্বাচন কমিশনকে যদি শক্তিশালী করি আমরা রাজনৈতিক দলগুলা, সেটার পরিবর্তন যদি প্রয়োজন হয় সংবিধানে বসে সবাই করা উচিত ন্যাশনাল কনসেনসাস অনুযায়ী। ওনারা কিন্তু সংবিধান 90তেও পরিবর্তন করেছিলেন, 91তে আপনার জানা আছে। তখন কিন্তু এই জাস্টিস শাহাবুদ্দিনের সংবিধানে কোনো আয়তাই ছিল না। এখন নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য যদি কিছু প্রয়োজন হয়, আমাদের দল সবসময়, আমার দলের চেয়ারম্যান বলে আসছেন যে নির্বাচন কমিশন শক্তিশালী করেই নির্বাচন করতে হবে। আপনি যদি নির্বাচন কমিশন বডিকে শক্তিশালী না করতে পারেন, এই যে ঝামেলা, বিএনপি ক্ষমতায় গেলেও কিন্তু আওয়ামী লীগ সেই ঝামেলা শুরু করবে। আমরা এই ফর্মুলা মানি না। আওয়ামী লীগ বিএনপি যখন বলতেছে এখন সরকার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে, এতে শক্তিশালী যদি নির্বাচন কমিশনের করাও হয় তাহলে সরকার একটা প্রভাব থাকতে একটা ধারণা আছে তাদের। যাচ্ছিলাম মানে শক্তিশালী নির্বাচন কমিশনেরই বা কতটুকু শক্তি হবে এইটার জন্য, এই শক্তিশালী নির্বাচনের জন্য যখন যে ক্ষমতায় তাকে কেউই করে নাই, এই জন্য আমি বলতেছি আমাদের নির্বাচন কমিশনকে যদি আমরা এমন একটা পাওয়ার দেওয়া হয়, তারা কন্ডাক্ট করার জন্য 3 মাসের নির্বাচন সব ক্ষমতা তারা ইউজ করতে পারবে, সেটা নাই। আমি আপনার এইখানে আবার বলছি রুটিন কাজ করবে তারা শুধু। হ্যাঁ, সরকার যদি রুটিন কাজ করে, নির্বাচন কমিশনকে সাংবিধানিক পাওয়ার দেওয়া হয় যে পুলিশকে ইউজ করতে পারবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইউজ করতে পারবে, যদি প্রয়োজন হয় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মিলিটারিকে রাখতে পারবে, তখন এইগুলা যদি সমস্ত পাওয়ার নির্বাচন কমিশন দেওয়া। আমাদের 300 আসনে যাবেন না, আমাদের প্রস্তাব হলো নির্বাচন কমিশন না, আমরা জয়ের স্বপ্ন না, আমরা আমাদের দল থেকে, আমরা তো কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষ কখনোই না, এটা আপনি জানেন, বিকজ আমরা ডিপ্রাইভ হয়েছি 91 ইলেকশনে। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট জাস্টিস শাহাবুদ্দিন আসার পরে আমাদের সাথে যে অন্যায় অত্যাচার নির্যাতন করেছেন এই জাতি জানা আছে, সেই ধারাবাহিকতা কিন্তু এখন চলতেছে। কেন আপনি ক্ষমতায় গেলে নির্যাতন করবেন? ভুলে যায় না আপনি একদিন ক্ষমতার বাইরে থাকতে হবে। আমাদের প্রতি অন্যায় কিন্তু কম করা হয় নাই। সেদিন আমাদের নেতা এয়ারপোর্ট থেকে সম্বর্ধনা দেওয়া হলো, সেই সম্বর্ধনা সূত্রে ধরে মাহমুদুর রহমান মান্না সাহেব টেলিভিশনে টকশো গিয়ে এখানে বসে আমার নেতার সমালোচনা করলেন, তোলাই দোলাই করলেন। মাহমুদুর রহমান মান্না সেই মান্না যিনি এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য আর্মিকে বাইরে আনার জন্য ফর্মুলা করেছিলেন, ডাকসু ছাত্র ছিলেন। ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ কেন? সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযোগ, রাষ্ট্রদ্রোহী মামলার অভিযোগ। উনি হুসাইন মোহাম্মদের সাথে বলেন যে এরা ইন্ডিয়া থেকে আসার পর সম্বর্ধনা কেন, বাংলাদেশের সব সম্বর্ধনা বন্ধ করেন, আমরা বন্ধ হব। আমরা যথাযথ আইন মেনে বিএনপি পুলিশের পারমিশন নিয়ে কিন্তু সেখানে গেছি। এই তো একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার বটে যে আপনাদেরকে এমন শো অফ করার সুযোগ দেওয়া হলো। আরেকটা কথা, একটা বিরতির পর আমি আপনার কাছে ফিরবো, এই প্রশ্নটির উত্তর আমি আসলে তারপর শামসুজ্জামান দুদুর কাছেও নেব। যে আমাকে দিয়ে আমার কিন্তু আমাদের একজন দর্শকও করেছেন যে শুধু জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলে নির্বাচন করে ফেললে বিএনপি কি করবে। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনের টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। আমি যে প্রশ্নটি আমিও তুলেছিলাম, আপনি ঠিক সরাসরি উত্তর দেন নাই। আমাদের একজন দর্শক, যদিও তার নামটি একটু কোডেড, ও অঝড় বৃষ্টি, তিনি জিজ্ঞেস করছেন জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করে ফেললে বিএনপি কি করবে। এই প্রশ্নটার উত্তর আপনার কাছ থেকে নিয়ে আমি শামসুজ্জামান দুদুর কাছে। দেখেন, আমি আপনাকে দর্শকের প্রশ্ন সূত্র ধরেই বলি যে জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে কেন? নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, একটা নরমাল কনস্টিটিউশনাল সংবিধানের পন্থা। 5 জানুয়ারির ফর্মুলা যদি হয় আপনারা করলেন, শুনেন, 5 জানুয়ারি নির্বাচন হোক আর আগামী নির্বাচন হোক, এখন যদি আমরা বলি বিএনপি আওয়ামী লীগ মেনে নির্বাচন যদি করে ফেলে জাতীয় পার্টি ছাড়া, কথা তো আপনি বলতে পারবেন কেন সেটা হবে, এটা তো হওয়ার প্রয়োজন মনে করি না। বিএনপি নির্বাচনে আসুক,
সরকার যদি মনে করে এখানে বিএনপিকে কিছু করার আছে করবে, নির্বাচন কমিশন যদি মনে করে এখানে তাদের, আজকের পত্রিকাতে দেখলাম নির্বাচন কমিশন অনেকগুলো আরপিওতে চেঞ্জিং যাচ্ছে, সত্যিকার অর্থে যদি সেই আরপিও চেঞ্জিং গুলো সরকার অনুমোদন করে, আইন মন্ত্রণালয় দিতে হবে কিন্তু এটা অ্যাপ্রুভ করে, যদি দেয় নির্বাচন কমিশনকে, তাহলে হয়তো এখানে কিছু স্পেস থাকবে নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগের জন্য। আপনাকে বারবার বলে আসছি নির্বাচন কমিশন, আমি যেখানে ছিলাম আসলাম ব্রিটেনে, সেখানে নির্বাচন কমিশনের সময় সমস্ত ক্ষমতা তাদের হাতে থাকে, আপনি জানেন। পুলিশ বলেন, যাই বলেন, নামে মাত্র প্রাইম মিনিস্টার থাকে, জাস্ট রুটিন মাফিক কাজটা করতে হয়, তখন কিন্তু অ্যাক্টিভ কিছু করা যায় না। ইলেকশন শেষ হওয়ার পরে শপথ নেওয়ার আগে তাদের তো শপথ হয় কুইনের সাথে দেখা করে। আমাদের এখানে যদি নির্বাচন কমিশন সেই ক্ষমতা সবাই মিলে আমরা দেই, এইটাতে যদি এটা ন্যাশনাল কনসেনসাসে আসা যায়, তাহলে আগামী দিনে নির্বাচন কখনোই বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়ে সমস্যা হবে না। আমাদের হলো কি অবিশ্বাস থাকে, ক্ষমতায় যারা থাকে তাদের প্রতি বিরোধী দল অবিশ্বাস থাকে, যারা ক্ষমতায় থাকে তারা চিন্তা করে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই আর আসতে নাও পারি, আমরা উচিত সবাই একে একে এইভাবেও একটি নির্বাচন হতে পারে কিনা, মানে আবার 5ই জানুয়ারির মতো, কারণ ডেকে তো কাউকে নির্বাচনে আনবে না আওয়ামী লীগ বলেছে, এই যে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নির্বাচনটি করলো। আর আপনার কাছে জানতে চাইবো এছাড়াও যে আসলে আন্দোলন করে যে বলছেন আপনারা সহায়ক সরকার, এই পথটি বেশি কঠিন হবে নাকি নির্বাচন কমিশন শক্তিশালী করবার কথা সুশীল সমাজের অনেক প্রতিনিধিরাও বলছেন। এমনকি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সাক্ষাৎকার শুনছিলাম কাল আরেকটি টিভিতে, সেখানে তিনিও বলছিলেন যে নির্বাচন কমিশন শক্তিশালী করাটা একটা স্থায়ী সমাধান হতে পারে। এখানে আসলে যেমন বলি যে এই জায়গাটাই প্রশ্ন, আওয়ামী লীগ কেন আমাদের নিয়ে যাবে? আওয়ামী লীগের তো কোনো অধিকার নাই, ইলেকশন করার অধিকার নাই। সাংবিধানিকভাবে তারা যে সরকারটি থাকবে সেই সরকারের অধীনে নির্বাচন কমিশন ইলেকশন করবে। আওয়ামী লীগের কাউকে নিয়ে যাওয়ার ব্যাপার না, জাতীয় পার্টি, বিএনপি, অন্য পার্টি। কিন্তু মূল ফ্যাক্টর হচ্ছে রাজনৈতিক দলগুলো। সেখানে যদি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল মনে করে তাহলে একরকম ভূমিকা, আর তারা যদি সরকার মনে করে তাহলে আরেক রকম ভূমিকা। ওই সরকার মনে করার কারণেই আমরা চাচ্ছি যে ওখানে সকল রাজনৈতিক দলগুলো একইভাবে, একই ক্ষমতা, একই অবস্থান থেকে তারা ইলেকশনে যাবে। কিন্তু যখন তারা সরকার হবে, তার দলের প্রধানমন্ত্রী হবেন, তখন তাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে প্রভাবটা, সেটা নির্বাচন কমিশনকে যেভাবে প্রভাবিত করবে, তখন স্বাভাবিক নির্বাচনটি হবে না। যেমনটাই হয়তো সম্ভবত তারা এটা বোধহয় ভুল বলেছে আমার মনে হয়, যে মানুষ সংবিধানের জন্য, মানে কথা বলতে গিয়ে হয়তো এটা আমার কাছে সংবিধান মানুষের জন্য, সংবিধান মানুষ মিন করেছেন হয়তো সংবিধান, হ্যাঁ, এটাই আমার কাছে ধারণা, যে এটা আমি লিখছে এই জন্যে যে সে এটা হয়তো বলতে চায়নি। বাস্তবতা হচ্ছে মানুষের জন্য সংবিধান, মানুষ সংবিধানের জন্য না। সংবিধান ক্ষমতাকে নিশ্চিত করবে, মানুষের অধিকারকে নিশ্চিত করবে। যেমন এখন সেই সংবিধান আছে, যেমন ব্রিটেনের অর্ধেকটাই হচ্ছে অলিখিত, তারা কনভেনশন রীতি মেনেই কিন্তু তারা চলে। তো এখানে সেই জিনিসটা, যেমন প্রধানমন্ত্রী এখন ওই যে 1.5 বছর অধিককাল বিএনপি কোনো সমাবেশ করতে পারে না, রাস্তায় যেতে পারে না। সেখানে প্রশ্নটা হচ্ছে সে ক্ষমতা কি বিএনপির আছে? অর্থাৎ ক্ষমতাটা হচ্ছে পুলিশকে চ্যালেঞ্জ করতে হবে, অস্ত্রকে চ্যালেঞ্জ করতে হবে। কিন্তু সভ্য যদি সরকার থাকতো তাহলে টেলিফোন করতো যে আমি তো পুলিশ নিয়ে সমাবেশ করেছিলাম, আমি তো প্রধানমন্ত্রী, তা আপনি বিরোধী দল কোন অসুবিধা হচ্ছে, পুলিশকে আরো পাঠাবো? আমার তো পাহারা দিয়ে সমাবেশ করাইছিল, আপনাকে শুনেন না, আরে কথাটা শোনেন না, কারণ এটা কনভেনশন, এটা রীতি। তো এইটা সভ্য দেশে না, না না না, বাংলাদেশে ওই জন্যই তো বলছে সহায়ক সরকার। অসভ্য একটা সরকার থাকলে সভ্যমূলক কাজ করবে কি করে? সেই জন্যে এই অসভ্যতা যেন না থাকে, সেই জন্যে সহায়ক সরকারের কথাটা বলা হয়েছে। এই যে যেমন আমাদের এরশাদ সাহেব ভারতে গেল, ভারত থেকে এসে উনি এই দেশে একসময় রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, উনি একটা রাজনৈতিক দলের সভাপতি, এসে বললেন যে ভারত চায়, আমরা ক্ষমতায় চাই। কিন্তু মাসখানিক আগে ভারতের রাষ্ট্রদূত বলেছে তারা কোনো সরকারের সঙ্গে না, এই দেশের জনগণের সঙ্গে আছে। কিন্তু আমাদের এরশাদ সাহেব এসে দাবি করলো যে ভারত চায়। এটা আপনার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়? একই সঙ্গে সরকার আবার তাদের, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এয়ারপোর্টে প্রচুর নেতাকর্মীর সমাগম হয়েছিল তাকে সম্বর্ধনা জানাতে, এবং একটা মানে তার মানে জাতীয় পার্টি তো রাজপথে নামতেও পারলো এবং এসে তিনি ভারতের সমর্থন। এটা সরকার চাইছে, তারা নামছে। সরকারের বিশেষ দূত ভারত থেকে, না না, সরকারের বিশেষ দূত আসে, তো একমাত্র দূত, প্রধানমন্ত্রীর একমাত্র দূত, তার যদি অসম্মান হয়, প্রধানমন্ত্রীর অসম্মান, এটা পুলিশ বুঝতে পারছে, সেনাবাহিনী বুঝতে পারছে,
প্রশাসন বুঝতে পারছে, আপনি বুঝতে পারেননি, বুঝতে পারেননি বলে ওখানে সমাবেশ মনে করছে। আমি কিছুটা মানে বুঝতে পেরেছি বলে আমি জানতে চাইছি যে সেই একই মানে আমাদের দর্শকও যে প্রশ্ন করলেন যে নির্বাচনটি তো আপনাদেরকে বাদ দিয়ে হতে পারে। আরে আমার আওয়ামী লীগ এই যে জাতীয় পার্টি যখন 2014 5 জানুয়ারি নির্বাচন হয় তখন আমাদের এরশাদ সাহেব সেটা বর্জন করেছিলেন, প্রত্যাহার করেছিলেন, আর রওশন এরশাদ ইলেকশনে গিয়েছিলেন। এরশাদ সাহেব কিন্তু হাসপাতালে থেকে নির্বাচিত হয়েছিলেন এবং গিয়ে শপথ নিয়েছেন, তারপরে তিনি মুক্তি পেয়েছেন। সেহেতু জাতীয় পার্টি কোন অবস্থায় সে সময় নির্বাচনে গিয়েছিল এরশাদ সাহেব এবং শেখ রওশন, এটা তো ইতিহাস জানে, আমরা জানি। সেই জন্য ও পর্যন্ত রাখেন, এখনো অনেক দেরি আছে ইলেকশনে। এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় দৃশ্যপট যদি পরিবর্তন হয় তখন কি আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা, মানে ক্ষমতার বাইরে যদি আওয়ামী লীগ যায়, আমরা তো ক্ষমতার বাইরে আছি, আওয়ামী লীগ যদি ক্ষমতার বাইরে যায় তখন আওয়ামী লীগ ইলেকশন আসবে কিনা। এই প্রশ্নটি প্রতিদিনই আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি অনেক দর্শক করেন, আজকেও কয়েকজন করেছেন যে আপনি যখন বলছেন যে মানে এই একই অবস্থায় বিএনপির কোন সরকারের অধীনে আপনারা নির্বাচনে যেতেন কিনা সেই প্রশ্ন তো উঠেছেই। আর ইখলাস উদ্দিন আকন্দ নামে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে আপনি যে এই যে ভাত, কাপড়, শিক্ষা, স্বাস্থ্যের অধিকারের কথা বলছেন, মানে আপনাদের সরকার এটা বুঝতে পারবে কবে যে এই মৌলিক মানবাধিকার নিয়ে সন্তুষ্ট থাকলে পাকিস্তানের অধীনে থাকাই ভালো ছিল, ভোটের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, বেঁচে থাকার অধিকারটাও যে অধিকার সেটা আমাদের সরকার বুঝছে কিনা। আসলে সেই জ্ঞান নেই, পাকিস্তান আমলে আমাদের এগুলো ছিল না। পাকিস্তান আমলে আমাদের 7.5 কোটি, ওদের 5.5 কোটি, আমাদের সমস্ত অর্থরা নিয়ে যেত, আমাদের খেতে দিত না, চাকরি দিত না, কিচ্ছু দিত না। উনি আসলে এই জ্ঞানের স্বল্পতার জন্যই প্রস্তুতি করেছে। পাকিস্তান আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণটাই ভিন্ন এবং ভিন্নতর। আমি বলতে চেয়েছি শেখ হাসিনার অধীনে বাংলাদেশের যেসব মানুষের মঙ্গা কবলিত এলাকার মানুষ আজকে মঙ্গা কবল থেকে বেরিয়ে এসছে, এটি তার রাজনৈতিক দর্শনের একটি প্রতিফলন, বাস্তব প্রতিফলন। গণতন্ত্রের চর্চা, গণতন্ত্র সব কিছুকেই শেখ হাসিনা উন্মুক্ত করেছে। আজকে বাংলাদেশে এত কথা বলেন কি করে, এই যে 40-50 টেলিভিশন এই যে এত কথা বলছেন, সবই তো করছেন, কিন্তু আমি বলছি না আমাদের দয়া নয়, ওনার ভিশন, এটা ইজ দি ভিশন। বিষয় হলো যে বাংলাদেশের বিরোধী দলের রাজনৈতিক আন্দোলনগুলো সবই সহিংস আন্দোলন। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানাভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করে, যখন কোনোভাবেই পারে না। 2013 সালের ভয়াবহতার কথা নিশ্চয়ই আপনার মনে আছে, নিশ্চয়ই সেটি কোনো গণতান্ত্রিক অধিকার নয়। আপনার যেমন হরতাল করার অধিকার আছে, নিশ্চয়ই তাহলে আইন কেন, তাহলে শাসন কেন, তাহলে রাষ্ট্র ক্ষমতা কেন, এই বিষয়গুলোকে তো আপনার সাইড বাই সাইড তুলনা করতে হবে। এখন গণতন্ত্রের সেই পরিবেশটা বাংলাদেশে সৃষ্টি করার যে দুদুভাই বারবার আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগকে করতে হবে, নিশ্চয়ই আওয়ামী লীগই হয়তো সেটি করবে, কারণ এই বাংলাদেশ জন্ম যেমন আওয়ামী লীগ হাত ধরে হয়েছে, এই বাংলাদেশ উন্নয়ন যেমন হাত ধরে হয়েছে, নিশ্চয়ই বাংলাদেশ সেই জায়গাতেই যাবে যখন বাংলাদেশের জাতির পিতার হত্যা হয়, যখন সেই হত্যাকে নিয়ে একটি রাজনৈতিক দল সৃষ্টি হয়, তারা যখন ভুলেও চিন্তা করে না সেই রাজনৈতিক দলগুলো আমাদের কাছে সব কত সম্ভ্রম, কত ইজ্জত আশা করে, আমরা সেই ইজ্জত সম্ভ্রম সবই দিয়ে নিশ্চয়ই কাজ করব বলে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। কিন্তু এখনকার প্রেক্ষাপটটা হলো এইরকম যে এই বাংলাদেশকে যে সকলেই কিন্তু বলে যদি আজকের এই প্রেক্ষাপট পরিবর্তন হয় তাহলে এই বাংলাদেশকে আবারও শকুনের দল খুবলে খাবে, যেমন বিগত দিনগুলোতে খেয়েছে। আমরা সেই খুবলে খাওয়ার জায়গাতে যাবো না, কিছু মানুষের এরকম বিদ্রুপ সমালোচনাকেই আমরা গ্রাহ্য করব, আমরা আলোচনাকে গ্রাহ্য করব, পজিটিভ সমালোচনা গ্রাহ্য করব, কিন্তু নেগেটিভ নো 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 না। বিএনপি আলোচনা জানাচ্ছে কেন, তার খুব দ্রুত গতিতে ক্ষমতায় যাওয়া দরকার, এটি হচ্ছে তাদের মূল ভিউ আমি বলে মনে করি। কারণ তাই যদি হতো, বিএনপি তার জনপ্রিয়তা প্রমাণ করতে 2014 সালে শেখ হাসিনার সে আমন্ত্রণকে তারা সাথে নিত যে সব নেন নিয়ে আসুন নির্বাচনটা করি, আপনারা এরকম বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্র বানাবেন না। ওনারা কিন্তু শোনেন, ওনারা ভেবেছিল যেমন দুদু ভাইয়ের কথা ইঙ্গিত কিন্তু পাওয়া যায়, সেরকম পরিস্থিতি হলে কি বিএনপি আওয়ামী লীগ যাবে? তার মানে তারা সেই প্রস্তুতি নিয়ে বসে আছে যে আবারও একটি অস্থিতিশীল সরকারকে বসিয়ে দিয়ে আওয়ামী লীগকে গতিচ্যুত জোর করে দিয়ে তারা আসবে কিনা এরকম একটা ইঙ্গিত কিন্তু দুদু ভাই দিয়েছে। আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নিশ্চয়ই নির্বাচনে যাব। আমরা যদি 79 সালের আমরা কনফার্ম জানি জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে নেবে, উনি এককভাবে সংখ্যাগরিষ্ঠ কি বলে হানার ভোট করে প্রেসিডেন্ট হয়েছে, আমাদের কোনো লাভ নেই, তারপরেও আমরা গিয়েছি, তারপরে 39টা আসনে আমরা জিতেছিলাম, জনগণ জিতেছিল, ওগুলো নিতে পেরেছিল না। সেরকম যদি সেই ইঙ্গিত দুদু ভাইয়ের ভিতরে থেকে থাকে যে আবারও কোনো অসম্ভব কাউকে চাপিয়ে দিয়ে আমরা নির্বাচনে যাবো, দুদু ভাই যেই আসুক দেশে নির্বাচন করতে, আমরা সে নির্বাচনে যাবো এবং সেই নির্বাচনে আমরা জনপ্রিয়তা প্রমাণ আমরা করব। আমি শেষ কথা বলে শেষ করে দেবো নবনীতা, সেটি হলো এই পরিস্থিতিগুলোকে কিছু মানুষ, যে আপনি যেমন টেলিভিশনে খুলেছেন কিছু লোকজন মন্তব্য দিচ্ছে, তো এই মন্তব্য কে করে, কারা করে, আপনারাও যেমন জানেন আমরাও তেমন জানি। কিছু আওয়ামী লীগের লোক চান্স পেলে ঢুকায় দেয়, কিছু বিএনপির লোক চান্স পেলে ঢুকায় দেয়। আর প্রস্তুত আপনি যেভাবে আমি
অংশ, সব অংশই কি জনগণের পজিটিভ অংশ নয়, কিন্তু শুধু আপনার দল, ডাকাতও আপনার প্রশংসা করবেন যারা, তারাই শুধু positive ডাকাতও তো জনগণ, কেন তাকে জেলে দেন, কেন তাকে গণতন্ত্র দেন না? আমি এই কথা বলতে চাই, কেন একটা চোরকে আপনি ডাকাতেরও ভোট থাকে অবশ্য, ভোট থাকে, কিন্তু তার মানে তাকে বাইরে রাখেন না, জেলে দেন কেন? তাকে গণতন্ত্র দিয়ে দেন যে ভাই তুমি ডাকাতি করো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, তো জেল দেওয়া যাবে না। আইন শৃঙ্খলা, দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা এগুলো কিন্তু একটি কাঠামোর মধ্যে দিয়ে হয়, সেই কাঠামোটাকে মানতে হবে এবং আপনার গণতান্ত্রিক চর্চার অধিকার যেমন আপনার থাকবে, আমারও রাখতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু রাজনৈতিক পরিবর্তন হবে। এক সেকেন্ড বলি, দুদুভাই বললেন আমাদের নেতা বিএনপির 7 দল মিলে কিন্তু জোট করছে, তারা নির্বাচনে আসবে। বিজেপি ক্ষমতায় আসার পরে না না আরো বিজেপি ক্ষমতায় আসার পরে সকলেই আসবে, একটা লাইন বলি, বিজেপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ হাসিনা বাদের নির্বাচনে প্রচন্ডভাবে ভয় পায়, তাদের জিততে হলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে। এর বাইরে আমরা কিন্তু বেগম জিয়াকে রেখে আমরা ইলেকশনের কথা বলতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2001-এ কিন্তু র এবং সিআই এর সহযোগিতা নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। দুদুভাই বললেন যে আমরা আমাদের নেতা গেছেন সেই নিতে। বিজেপি এইবার ক্ষমতা আসার পরে প্রথম অতি উৎসাহিত হয়ে বিএনপি কিন্তু কংগ্রাচুলেশন জানাইছিল, অতি উৎসাহিত। কংগ্রেস তো এখন বিজেপি চলে আসছে। তো আমাদের কালচার কিন্তু এটা সবারই আছে। আমরা কংগ্রেসকেও অভিনন্দন করছিলাম, আমরা প্রণবকেও করেছি, এত বলা হচ্ছে বিজেপি আসলে এই ভদ্রতাটুকু বিএনপি জানে। এটিও তাজ রহমান, ধন্যবাদ। দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের এই পর্বের আলোচনায়, পরবর্তী পর্বে মাদক নিয়ন্ত্রণ সম্ভব এই বিষয়ে আলোচনা করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, আহসানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ এবং ক্রিয়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আফরোজা রহমান। এ বিষয়ে আলোচনায় সাথে থাকুন।